হয়তো ভাবতে পারিনি এমনটা হবে, আর পারবেই বা কি করে। তার ড্রামার মাঝে এমন কোনো স্টেপ দেয়নি বা ছিল না, চোখে মুখে চিন্তার ছাপ। এই তো কিছুক্ষণ আগে আনন্দে হুমড়ো হুমড়ি ছিল, ক্ষণিক সময়ে সব প্ল্যান এলোমেলো হয়ে গেল। বুঝতেও পারছে না এই মুহূর্তে বিয়েটা কি করে থামাবে। যদি এখন বিয়ে থামাতে যায় তাহলে একটা উপায় আছে, তা হলো সত্যি কথাটা বলে দেওয়া। কিন্তু তা তো আর হওয়ার নয়, তাহলে আরহার মান সম্মানের কিছু থাকবে না। এই মুহূর্তে আসিফ বসে আছে রুমে, বাড়িতে চলে এসেছে। আরহা আর তার বাবা তাদের রুমে। আফজাল সাহেব চিন্তিত হয়ে বসে আছে সুবায়, সাথে তিনার স্ত্রীও। আর আরহা বসে আছে রুমে, কি করবে কিছুই মাথায় ঢুকছে না। প্রতি মুহূর্তে চিন্তার বিষণ্ণতার ছাপ। আসিফের বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। আজ রাতে আসিফ আরহার বিয়ে। আসিফের মুখে ভীষণ চিন্তার ছাপ। আজ বড্ড অসহায় লাগছে। আজ ইচ্ছে করছে নিজের কপাল নিজেই কুড়াল মেরেছে। সেদিনই মনের কথাটা ঠিক ছিল, আগুন নিয়ে খেলতে নেই। সেদিন তার কথাটা ধরলে হয়তো এরূপ দৃশ্য দেখতে হতো না। ইচ্ছে করছে আরহাকে গলা টিপে হত্যা করতে, যে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য ইজ্জত নিলামে তুলে। সে প্রচন্ড ঘৃণা জমে আছে। আসিফ রুমে বসে আছে, বিকেল হয়ে গেছে। সেই সকালে নাস্তা করছিল, এখনো তো বিকেল। এ অবধি কিছু খাওয়া হয়নি, মাথা ঘুরছে। হঠাৎ কে যেন দরজা নক করলো। তাড়াতাড়ি দরজা খুলে দিতে আসিফ অবাক, তার বাবা মা চলে এসেছে। বাবা, কথাটা বলতে ঠাস করে তার বাবা তাকে থাপ্পড় মারলো। বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি। কথাটা বলতে আরেকটা মারার জন্য তার বাবা হাত উঠিয়েছে। অমনি আসিফের মা আসিফের সামনে দাঁড়িয়েছে। আরেকটা মারতে যাবে, তখন আসিফের মা তাকে থামালো। তুমি ওকে মেরে ফেলবে নাকি? প্লিজ তুমি শান্ত হও, দেখো যা হওয়ার হয়ে গেছে। তারপর তারা তিনজন রুমের মাঝে বসে আছে। এমন সময় কে যেন নক করলো। দরজা খুলে দেখে দারোয়ান। আপনাদের স্যার নিচে যেতে বলেছেন। আচ্ছা যান, আমরা আসছি। এই বলে দারোয়ান চাচা চলে গেল। কিছুক্ষণ পর মা বাবা নিচে গেল, আমি রুমে বসে রইলাম। ইমন ফোন দিয়েছিল, ভার্সিটি থেকে কে যেন বলেছে তাকে আসতে চেয়েছিল আমার কাছে, আমি না করে দিয়েছি। নিচে গিয়ে বাবা মা কি যেন বলল, তারপর তারা অনেকক্ষণ কথা বলল। তারপর আমার কাছে এসে বলল শেরওয়ানি পরতে, আর কিছুক্ষণ পর আমাদের বিয়ে। রাত এখন প্রায় 11টা। ঘরোয়া পরিবেশে বিয়ে হয়ে গেল আসিফ আরহার। লম্বা একটা ঘুমটা দিয়ে আরহা বসে আছে তার রুমে। তাদের বাসর ঘর সাজানো হয়েছে আরহার রুমেই। দরজার পাশে পায়চারি করছে আসিফ। ইচ্ছে করছে না রুমে ঢুকতে, ইচ্ছে করছে কালো পিচঢালা পাথরের হলুদ স্টেডিয়ামে ধরে হাঁটতে, হাতে একটা সিগারেট ধরিয়ে। কিন্তু তা তো আর হওয়ার না। আজ তাদের বাসর রাত, রুমে যেতে হবে। তবে হ্যাঁ, বিয়ে যখন আরহাকে করেছে তবে সে তার প্রতিশোধ নিবে হারে হারে। দরজা ঠেলে রুমে ঢুকলো, তারপর দরজার সিটকিনিটা লাগিয়ে দাঁড়িয়ে রইলো। আরহা লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে। রুমটা হালকা সাজানো, অল্প সময়ে যতটুকু সম্ভব ততটুকু সাজিয়েছে। আরহা বুঝতে পেরেছে আসিফ রুমে এসেছে, তাই একটু নড়ে চেড়ে বসলো। আরহার মা শিখিয়ে দিয়েছে যখন বড় রুমে প্রবেশ করবে তখন তার পা ধরে সালাম করতে। তাই আরহা ওটা আসিফকে সালাম করতে গেল। সে সালাম করবে, আসিফ পা সরিয়ে নিল। আরহাকে উঠিয়ে নিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আরহা সিটকে ফ্লোরে পড়ে গেল। ঠোঁটটা হালকা কেটে গেছে, রক্ত পড়ছিল কাটা জায়গা দিয়ে। আসিফের সেদিকে কোনো ক্ষিপ্ত নেই। কি ভেবেছিলি এত কিছুর পরে আমি তোকে মেনে নেব? যদি ভেবে থাকিস তাহলে পুরোই ভুল। আমি তোকে ভার্সিটির সকলের সামনে একটা থাপ্পড় মেরেছি বলে তুই এত কিছু করছিস, আর আমাকে ভার্সিটির সকল ছাত্রছাত্রীর সামনে ধর্ষক বানিয়েছিস। এমনকি প্রিন্সিপাল স্যারের হাতে থাপ্পড় খেয়েছি, এমনকি তোর বাবাও আমাকে মেরেছে, সাথে যা তা বলে অপমান করেছে, এবং আমার বাবাও আমাকে মেরেছে। তারপর কি আমি তোকে মেনে নেব? তাহলে ভেবে দেখ আমি তোর কি অবস্থা করব। আসিফ বেলকনিতে এসে সিগারেট ধরালো। সিগারেট সে সবসময় খায় না, যখন খুব টেনশন হয় তখন খায়। দারোয়ান চাচাকে দিয়ে এক প্যাকেট সিগারেট আনিয়েছিল। আরহার বেলকনিতে একটা চেয়ার রয়েছে, চেয়ারের উপর বসে সিগারেটের ধোঁয়া শূন্যের উপর সাথে লাগলো, আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে চেষ্টা করলো। আজ আকাশটা বেশ স্বাচ্ছন্দ্যে ভরা, একটি মাত্র চাঁদ, আর তার পাশে অগণিত তারারা ঘিরে রয়েছে। রাত প্রায় 3টা। আরহা কান্না করতে করতে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আসিফ চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলো আজ তাদের বাসর রাত ছিল। তবে অন্যভাবে বিয়েটা হলে হয়তো আজ কতই না একটা ভালো মুহূর্ত থাকতো না কোনো অভিমান, থাকতো না কোনো রাগ, ভালোবাসায় ভরা থাকতো এই রাতটা। সবই নিয়তি। তবে আসিফ এর প্রতিশোধ হারে নিবে। দূর থেকে ফজরের আজান বেশি আসছে। আসিফের চোখ দুটো কেমন লেগে আসছে। ঘুমিয়ে পড়লো আসিফ। ঘুম ভাঙলো আরহার ডাকে। চোখ মেলে দেখে আরহা শাড়ি পরে আছে, সদ্য গোসল ছেড়ে এসেছে। চোখ দুটো একটু কচলিয়ে নিলাম, না ঠিকই দেখছি তার ওই ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে। কোমরে কিছু পানি খেলা করছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু তা তো আর হওয়ার নয়। কোনো এক অজানা মায়া বাধা দিচ্ছে। অপমানের ক্ষিপ্ত আগুনগুলো আবার বেড়ে যাচ্ছে। প্রতিশোধের নেশা আবার আসক্ত করছে। নিজেকে কঠিন করতে হবে। এতটা মায়ায় বন্দী হওয়া যাবে না। আমাকেও প্রতিশোধ নিতে হবে। এত কিছু কি আর ভোলা যায়? তার মায়ায় আর বাঁধব না, না নিজেকে আরো কঠিন করব। জানি না পারবো কিনা,
তবে হাজারবার চেষ্টা করব। প্রতিশোধ যে আমায় নিতেই হবে। ফ্রেশ হয়ে নাস্তা করতে যেতে বলল আম্মু। এই নিন টাওয়াল, ফ্রেশ হয়ে আসুন। আজ আপনি বলে ডাকাটাতে বেশ অবাক হলাম। যেখানে তুই ছাড়া কোনো ডাকই দিত না, সেখানে আপনি এতটা পরিবর্তন। মনে মনে ভাবছি, তবে কি ভেবেছে আমি পরিবর্তন হব? কখনোই না, আরও কঠিন হব। আমাকে যে প্রতিশোধ নিতেই হবে। আর হাতে থাকা টাওয়ালটা দিয়ে আসিফ গনগন করে চলে গেল ফ্রেশ হতে। আরহা নির্বাক চেয়ে রইল তার যাওয়ার পথে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানে এমনটা হওয়ার জন্য সে নিজেই দায়ী। কাল যদি সে এমনটা করে তাহলে এমন একটা দেখতে হতো না। কি আর করা, সবই ভাগ্যের লিখন। আসিফ ওয়াশরুমে গিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে ভাবতে লাগলো, আর সে কেন তো সকালে শাওয়ার নিচ্ছে? কাল তো রাতে কিছুই হয়নি, শুধু বুক ভরা অভিমান আর রাগ নিয়ে দুজন দুদিকে ছিল। তো লোকালয়ে দেখানোর জন্য এমনটা। অন্যভাবে বিয়েটা হলে হয়তো আজ অনেক সুন্দর মুহূর্ত হতো, কত না ভালোবাসায় পূর্ণ থাকতো। তবে আজ কেন হচ্ছে না? হ্যাঁ সত্যি তো, কেন হচ্ছে না? কেন এক নেশা বারবার তারা দিচ্ছে? তাই হয়তো না, আর কিছু ভাবতে পারছেন। আসিফ গোসল করে চলে এলো রুমে। আর হ্যাঁ খাটের উপর বসে আছে। আসিফ ফ্রেশ হয়ে এলে দুজন নাস্তা করতে যাবে, তাই আসিফ এসেছে দেখে এই নিন একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে। আম্মু দিয়েছে, মানে আসিফের মা। এটা পরে তাড়াতাড়ি বের হন, আমাদের জন্য ওনারা অপেক্ষা করছে। আসিফ নিতে চাইনি, কিন্তু নিতে বাধ্য। এখন যে সেখানে যেতে হবে, এখানে মাথা কিছুতে গরম করা যাবে না। যা করার গ্রামের বাড়ি গিয়ে করবে। তাই আসিফ পাঞ্জাবি নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লো নাস্তা খেতে। বাবা মা সহ আঙ্কেল আন্টি, ও সরি, এখন আর আঙ্কেল আন্টি কেন, এখন তো শ্বশুর শাশুড়ি। ওনারা সবাই নাস্তা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরাও বসে পড়লাম। তারপর সকলে মিলে নাস্তা করছি। এমন সময় হে বিয়াই, বাড়িতে খুব ঝামেলা। ব্যবসা দেখাশোনা করতে একজন লোক রাখছি, সে একা সামাল দিতে পারছে না, বারবার ফোন দিচ্ছে। আজ সন্ধ্যায় বাড়ি চলে যাব। আর কয়দিন থেকে গেলে হয় না? না বিয়াই, একদম না। আর আপনারাও চলেন। না বে, এখন না, কয়দিন পরে যাবে নাই। আচ্ছা, বৌমা সহ আসিফ যাক, কয়দিন থেকে আসো। যদি মন না টিকে তাহলে চলে আসবে। আচ্ছা বেয়াই। তারপর সকলে একসাথে নাস্তা করলাম। আমি চলে এলাম রুমে। একটু পর আরহা চলে গেল। ওনারা বেয়াই বিয়ানি রসের গল্প জুড়ে দিল, হাসাহাসি করছে আর নাস্তা করছে। এখন আসিফ আর আরহা বসে আছে রিক্সাতে। আসিফ কিছুটা বিরক্ত ভাবে আছে, এমন ভাবে রিক্সাতে বসে যেন পড়ে যাবে। আসিফ যত সরে বসেছে আরহা তত আসিফের কাছে ঘেসেছে আর মুখ টিপে মুসকি মুসকি হাসছে। আসিফ ফুনবরকে এমনকি পার্কে দেখা করতে বললো, সাথে ফারিয়াকেও নিয়ে আসতে বললো। ফারিয়ার কথা শুনে আরহার মুখটা মলিন হয়ে গেল। আসিফ মনে মনে ভাবছে, জ্বলছে না কি আর? নিমিষেই মুখটা মলিন হয়ে গেল। জ্বলছে জ্বলুক, তাকে আরো জ্বালাবো। শুধু গ্রামের বাড়ি যেয়ে নেই আর অন্য কাউকে সহ্য করতে পারে না, তাই না? প্রতিশোধ নিব তাকে এভাবে, সাথে দু একটা টিপসও দিব। চশমাওয়ালির ভদ্রতার বহিঃপ্রকাশ করা হচ্ছে, তাই না? চশমার ভেতরে লুচ্চামির বাক্স গুজে রেখেছে। চোখে মোটা ফ্রেমের চশমা পরে পুরো ভার্সিটি রাজত্ব করত। দেখে তো মনে হয় সরল সোজা ভদ্র মেয়ে। ওনার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো হয় না। কিন্তু শয়তানের 3 নাম্বার খালা। যাক বাবা, শয়তানের আবার খালা হয় নাকি? যদি হয়ে থাকে তাহলে আর দুটো খালা গেল কোথায়? না, এত কিছু মাথায় রাখি কি করে? ও, মাথায় যে 1 গাদা চুল রেখেছি সেগুলো বোধ হয় এক্সট্রা ব্রেন। আসিফ ভাবছে এই মুহূর্তে ফারিয়ার নাম্বারটা খুব জরুরি দরকার ছিল, তাহলে একটু চশমাওয়ালিকে জ্বালানো যেত। আরহা বারবার আর চোখে দেখছে কি করছে আসিফ। হঠাৎ ফোন বের করে তার বান্ধবীদের ফোন করে আসতে বললো। আসিফের দেওয়ার ঠিকানায়। আসিফ অবাক হয়ে চেয়ে আছে। তারপর চলে এলো কিছুক্ষণ পর পার্কে। আসিফ রিক্সা ভাড়া করে টিকিট কেটে চলে গেল ভিতরে। আরহা অবাক হয়ে চেয়ে আছে। তার সাথে যেল তার কোনো খবর নেই, হনহন করে চলে গেল। এত ভাব তার? আচ্ছা আমিও দেখব এত ভাব থাকে কোথায়। শুধু পরিস্থিতিটা একটু শান্ত হোক। আরহা দাঁড়িয়ে ছিল পার্কের সামনে। কিছুক্ষণ পর আরহার বান্ধবীরা এলো। তারপর সকলে টিকিট কেটে ভেতরে ঢুকলো। আরহা সামনে সামনে হাঁটছে আর কাকে যেন খুঁজছে। আরহার বান্ধবীরা পিছু পিছু হাঁটছে আর ভাবছে কাকে খুঁজছে সে। হঠাৎ আরহা দাঁড়িয়ে গেল। আসিফ আর তার বন্ধু ইমন সহ ফারিয়া বসে আছে। আরহা বসে বললো দাদা থেকে একটু দূরে, সাথে তার বান্ধবীরাও। এদিকে আসিফ এসে ইমন আর ফারিয়াকে সব বললো। তারা একটা প্ল্যান করলো আর সে মোতাবেক কাজ করতে থাকলো। এদিকে আরহা দেখছে আর জ্বলছে। আসিফ আরো বেশি করে ফারিয়ার কাছে গেল যাতে আরো বেশি জ্বলে। আরহার বান্ধবীরা বিষয়টা বুঝতে পেরে আরহাকে বলল, তুই ওই সামান্য ছেলেটার জন্য এমন করছিস কেন? আর তুই ওকে ডিভোর্স দিবি কবে? আরহা রাগি রাগি ভাবে রিমির দিকে তাকালো। রিমি কিছুটা ভয় পেয়ে গেল। যেন একবার বলি, সে কিছু করেনি। আমি জানি ও এর প্রতিশোধ ঠিকই নিবে। তবে আমি ওকে ছেড়ে যাব না। আমি ওকে ভালোবেসে ফেলেছি, সত্যিই ভালোবেসে ফেলেছি। ভুল তো আমিও করেছি। পুরো ভার্সিটির সামনে ধর্ষক বানিয়েছি। ওর বাবাও ওকে বিশ্বাস করেনি, উনিও ওকে মেরেছে। আমি আসিফকে খুব কষ্ট দিয়ে ফেলেছি রে। আমি ওর কাছে অপরাধী। আমি ওর লাইফটা শেষ করে ফেলেছি। আরহার বান্ধবীরা আর কিছু বললো না। কি বলবে, সব তো ঠিকই বলছে। তাদের জন্য আজ এরকমটা হয়েছে।
তারা আজ থেকে আর ভার্সিটিতে এসব করবে না, ভালো হয়ে যাবে। তারপর দুপুরে দেখে দুজনে বাড়ি ফিরলো, ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর বিশ্রাম নিল। সন্ধ্যায় আসিফ আরহা তার আসিফের বাবা মা সহ গাড়িতে চললো। আসার সময় আরহা অনেক কান্না করছিল। আসিফের একটু মন খারাপ হলো, তবে এতটা নরম হলে চলবে না, তাকে আরো শক্ত হতে হবে, তাকে যে প্রতিশোধ নিতে হবে। আসিফ আর আরহা একসাথে সিট ছিল। সারা রাত আরহা আসিফের কারে মাথা দিয়ে এসেছে। আসিফ কিছু বলেনি, তার পেছনের সিটে মা বাবা ছিল বলে। সকালে পঞ্চগড় বাস স্ট্যান্ডে এসে নামলো, তারপর বাসায় এলো, কিন্তু বাসায় এসে অবাক আসিফ আর আরহা ভয় পেয়ে গেল।